This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. ক্যানিং এর খবর, ক্যানিং থেকে চাঞ্চল্যকর খবর আসে। সকাল থেকে সেই খবরে আমরা নজর রেখেছি। ক্যানিং এ কার্তুজ কাণ্ড, সেই কাণ্ডে গ্রেফতার করা হলো আরো একজনকে। বসিরহাট থেকে গ্রেফতার করা হলো ফারুক মালিককে। কথা বলবো আমাদের সহকর্মী সুপ্রিয় সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। সুপ্রিয়, এই যে বসিরহাট থেকে ফারুক মালিককে গ্রেফতার করা হলো, কোন কোন সূত্র ধরে এই গ্রেফতারি? অনিমা, তোমাকে প্রথমে যেটা বলবো যে গতকাল জীবনতলাতে অভিযান চালিয়ে বেঙ্গল এসটিএফ এর গোয়েন্দারা তারা 4 জনকে গ্রেপ্তার করেছিল। তাদেরকে আদালতে পেশ করার পর হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে গতকাল রাতে এই দ্বিতীয়বারের মতন অভিযান চালানো হয় বসিরহাট এলাকাতে। আর সেখান থেকে ফারুক মালিক নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে তদন্তকারীরা। আর এই ফারুক মালিকের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র এবং 4 রাউন্ড কার্তুজ উদ্ধার হয়, এমনটাও কিন্তু আমরা এসটিএফ সূত্রে জানতে পারছি। কিন্তু এই কার্তুজ এবং আগ্নেয়াস্ত্র উদ্ধার হওয়ার পর তদন্তকারীরা এখন যেটা মনে করছেন, কারণ এই যে প্রথমে যে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছিল তাদের মধ্যে জয়ন্ত দত্ত নামের যে ব্যক্তি, তিনি বিবাদীবাগের একটি লাইসেন্স প্রাপ্ত আর্মস এর দোকানের কিন্তু কর্মী ছিলেন এবং তার মাধ্যমেই ওই দোকান থেকে যেগুলো ফ্যাক্টরি মেড কার্তুজ রয়েছে সেগুলো বেআইনি যারা অস্ত্র কারবারিরা রয়েছে তাদের কাছে পৌঁছে যেত। কিন্তু এই যে ফারুক মালিককে গ্রেপ্তার করার পর তার কাছ থেকে যে কার্তুজ উদ্ধার হয়েছে সেগুলোও কিন্তু ফ্যাক্টরি মেড কার্তুজ, এমনটাই কিন্তু আমরা এসটিএফ সূত্রে জানতে পারছি। কিন্তু এই কার্তুজের গায়ে যে নাম্বার লেখা রয়েছে সেই নাম্বারের সঙ্গে বিবাদীবাগের ওই অস্ত্র দোকানের কোনো রকম মিল পাওয়া যাচ্ছে না। আর সেখান থেকেই তদন্তকারীরা যেটা মনে করছেন, বিবাদীবাগের শুধুমাত্র ওই লাইসেন্স প্রাপ্ত একটি দোকান নয়, আরও কোনো দোকানের কিন্তু যোগ থাকার একটা জোরালো সম্ভাবনা রয়েছে। এবং তদন্তকারীরা আরও যেটা জানতে পেরেছেন, যেটা আমরা এসটিএফ সূত্রে জানতে পারছি, যে প্রথমে যে 4 জন গ্রেপ্তার হয়েছিল তার মধ্যে রশিদ মোল্লা নামের যে ব্যক্তি রয়েছেন তিনি কিন্তু কয়েক মাস আগে এই যে ফারুক মোল্লা যাকে গতকাল রাতে গ্রেপ্তার করা হয়েছে সেই ফারুক মালিকের কাছে এই আগ্নেয়াস্ত্র এবং এই যে 4 রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে সেগুলো বিক্রি করেছিল এবং কত টাকার বিনিময়ে বিক্রি করেছিল। এবং তুমি যেটা বলছো যে শুধুমাত্র একটা দোকান নয়, বেশ আরো কতগুলো দোকানের যোগ পাওয়া যেতে পারে, পাশাপাশি তো মুঙ্গের যোগটা উঠে আসছে এই কার্তুজ কাণ্ডে। একেবারেই দেখো, ইতিমধ্যেই মুঙ্গের যোগের তথ্যও কিন্তু সামনে উঠে আসছে। তার কারণ ইতিমধ্যে আমরা যেটা এসটিএফ সূত্রে জানতে পারছি, এই যে বিবাদীবাগের যে দোকান থেকে জয়ন্ত দত্তর মারফত বেআইনি অস্ত্র কারবারিদের কাছে পৌঁছে যেত এবং সেটা কিন্তু সম্প্রতি হয়েছে তা কিন্তু নয়, দিনের পর দিন প্রায় দীর্ঘ বেশ কয়েক বছর ধরেই এই বেআইনি কারবারটা চলছিল, এমনটাও কিন্তু জানতে পেরেছেন তদন্তকারীরা। কিন্তু এই কার্তুজ নিয়ে কি করা হতো সেক্ষেত্রে এখনো পর্যন্ত এসটিএফ সূত্রে আমরা যেটা জানতে পারছি রনিপা, যে এই কার্তুজ বাইরে সরবরাহ যাদের কাছে করা হতো বা যাদের কাছে পৌঁছে দেওয়া হতো কারবারিদের কাছে, তারা যখন পাবে ওই জয়ন্ত দত্তর মাধ্যমে সেই বিষয়টা নিশ্চিত হওয়ার পরেই কিন্তু মুঙ্গেরের যারা বেআইনি অস্ত্র কারবারিরা রয়েছে তাদের কাছে সংশ্লিষ্ট বা নির্দিষ্ট যে কার্তুজ তারা পাচ্ছে সেই সংক্রান্ত যে আর্মস রয়েছে বা আগ্নেয়াস্ত্র রয়েছে সেগুলোর বরাদ দেওয়া হতো। অর্থাৎ মুঙ্গেরে সেই অস্ত্রের তো কার্তুজ প্রয়োজন, ওই জন্য এই কার্তুজগুলোকে সেই কাজে ব্যবহার করা হতো। অনেক ধন্যবাদ তোমাকে, তুমি নজর রাখো। এদিকে ক্যানিংয়ে এই কার্তুজ কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য, বৈধ কার্তুজের কোটাতেই চলছিল অবৈধ কারবার। বিবাদীবাগের লাইসেন্স প্রাপ্ত বন্দুকের ডিলারের থেকেই গিয়েছিল কার্তুজ। উদ্ধার হওয়া 190টি গুলি, লাইসেন্স প্রাপ্ত .32 বোরের পিস্তলের। আর কি তথ্য পাওয়া যাচ্ছে এই সংক্রান্ত জানবো আমাদের প্রতিনিধি সুজয় আমাদের সঙ্গে রয়েছে। সুজয়, প্রত্যেকটা লাইসেন্স প্রাপ্ত অস্ত্রেরই একটা কোটা থাকে, যে যিনি ব্যবহারকারী লাইসেন্স প্রাপ্ত পিস্তলের বা আগ্নেয়াস্ত্রের তার বছরে কটি সে কার্তুজ কিনতে পারবে। এক্ষেত্রে এই যে .32 বোরের যে পিস্তল, তার এই যে কার্তুজ উদ্ধার হয়েছে, এগুলির ক্ষেত্রে বছরে 50টি থেকে সর্বোচ্চ 200টি কার্তুজ কেনার কোটা রয়েছে। সেখানেই হতো গরমিল। তদন্তকারীরা বলছেন যে ধরো কেউ যিনি লাইসেন্স প্রাপ্ত অস্ত্র রয়েছে যার, তিনি 10টি অর্ডার দিলেন বা 10টি কিনলেন, কিন্তু কাগজে কলমে সেই অস্ত্র কার্তুজ কেনার সংখ্যাটা অনেকটা বাড়িয়ে দেওয়া হতো। যে অংশটা বাড়িয়ে দেওয়া হতো সেটাই এইভাবে যারা কার্তুজ কারবারি বা অস্ত্রের চোরা কারবারি তাদের কাছে চলে আসতো এবং তারপর থেকে বাজারে বিক্রি হতো। এবং এই প্রত্যেকটা লাইসেন্স প্রাপ্ত অস্ত্রের এক একটি কার্তুজের ডিলারের দোকান থেকে দাম 120 টাকা। এক্ষেত্রে প্রত্যেকটা কার্তুজের দর ছিল 120 টাকা। সেই টাকায় কার্তুজ বিক্রি হওয়ার পর খোলা বাজারে যারা অস্ত্র কারবারি, বেআইনি অস্ত্রের কারবারি, তারা কিন্তু সর্বোচ্চ 500 থেকে 600 টাকা এক একটা কার্তুজ বিক্রি করছিল, সেটাও তদন্তকারীরা জানতে পারছিল। এবং এই বিক্রির ক্ষেত্রেও ছিল এজেন্ট প্রথা। সেই এজেন্ট প্রথার মাধ্যমে এই কার্তুজ চলে যেত কখনো দক্ষিণ 24 পরগনার প্রত্যন্ত এলাকা, কখনো উত্তর 24 পরগনা বা আরো বেশ কয়েকটি সংলগ্ন জেলাতেও এই কার্তুজগুলি এজেন্ট মারফত যেত বলে তদন্তকারীরা জানতে পেরেছেন। বেশ, নজর রাখো সুজয়, ধন্যবাদ।
পাশাপাশি ক্যানিং এর এই কার্তুজ কাণ্ডে কলকাতার একটা বন্দুকের দোকানের মালিককে তলব করা হচ্ছে। আগামীকাল সকাল 10:30টার সময় জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে এসটিএফ। দোকানের শেষ 5 বছরের স্টক সেগুলোকে খতিয়ে রাখা হচ্ছে, আর ইতিমধ্যে দোকানের বেশ কিছু রেজিস্টার বাজেয়াপ্ত করেছে এসটিএফ এর আধিকারিকরা। এটা তো যারা তদন্ত করছে এসটিএফ ওয়েস্ট বেঙ্গল এই রেডটা করেছিল, ওরা আরও কাজ করছে এর উপর, ওরা একদম স্পেসিফিক বলতে পারবে। আমরা কিছু ইনফরমেশন ওদের সঙ্গে শেয়ার করেছি, ডিটেলসটা এই মুহূর্তে বলা মুশকিল আছে, কিন্তু এসটিএফ ভালো বলতে পারবে। এই যে ছদ্মের আড়ালে, একটা দোকানের আড়ালে এই যে যাদের কাছে এই গুলিগুলো বিক্রি করা হতো, অ্যামিনিশন বিক্রি করা হতো, এগুলো তো প্রত্যেকটাই তারা জানে যে এক একটা কার্তুজ মানে এক একটা লাইফ, জীবন। সুতরাং অ্যান্টি সোশ্যাল এবং ক্রিমিনালরা এটা যে কিনবে এবং বিক্রি করা হচ্ছে, তারা অবৈধ পারপাসে ব্যবহার করবে, ক্রাইমের জন্য ব্যবহার করবে, ইল্লিগাল পারপাসে ব্যবহার করবে, ইল্লিগাল আর্মস এর জন্য ব্যবহার হবে। তো এইগুলো প্রত্যেকটা জিনিসই জানতো, কিন্তু জানার পরেও কিন্তু তারা এটা করেছে। এরা কিন্তু যে না খেতে পেয়ে মরে যাচ্ছে তা নয়, অতি লোভ, এই লোভের জন্যই এটা হয়েছে। আরেকটা কথা বলি, এই যে দেখুন, আমিও এই ব্যাপারটা জানি খুব ভালো মতন, এই জন্য কারণ নানা রকম কার্তুজের ব্যাপারে আমাকে যেতে হয়। তো এই কার্তুজের ব্যাপারটাই বলি আপনাকে, যে কার্তুজটা কিন্তু রেজিস্টার মেনটেন করতে হয় সবাইকে। ওখানে কিন্তু যেইখানটা দেখাচ্ছেন আপনি, আমি নাম উচ্চারণ করছি না, ওখানে আর্মসের জন্য একটা রেজিস্টার আছে, খুব বড় রেজিস্টার, বিশাল। এবং যারা আর্মস অফিসার ইন্সপেক্টররা রয়েছেন তারা এগুলো চেক করেন, একজন যারা আছেন ডিসি রয়েছেন তারা চেক করেন, এবং তাদের পর্যাপ্ত পরিমাণে দেখা হয় যে আপনার কাছে এখন কত গুলি আছে। নানা বোরের গুলি হয়, তো একটা মাথায় রাখতে হবে যে নানা বোরের গুলি হয়, কোনোটা .32, কোনোটা .22, কোনোটা বন্দুকের গুলি, বড় লাল গুলিগুলো বড় বন্দুকের গুলি, এগুলো প্রত্যেকটা নানা বোরের হয়। কত পিস আপনার বিক্রি হলো, কত পিস আপনি কোন কাকে বিক্রি করলেন, প্রত্যেকটা সই করে নিতে হয়, এবং তাদের আর্মস লাইসেন্সের নাম্বারটাও দিতে হয়। জীবনতলায় কার্তুজ কাণ্ডে গ্রেপ্তার হাজী আব্দুল রশিদ মোল্লা। পরিবারের দাবি, বাড়িতে লাইসেন্স প্রাপ্ত বন্দুক ছিল, কোনো বেআইনি বন্দুক নয়। বেঙ্গল এসটিএফ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং নদিয়ার মোট 4টি জায়গাতে অভিযান চালিয়ে 4 জনকে গ্রেপ্তার করেছে, বেশ কিছু কার্তুজ সহ। আর সেই তালিকায় নাম ছিল দক্ষিণ 24 পরগনার জীবনতলার উজির মোড় এলাকার হাজী রশিদ মোল্লার নাম। আমরা সেই বাড়ির সামনে দাঁড়িয়ে আছি এবং বাড়িতে এই মুহূর্তে সেরকমভাবে কোনো সদস্য নেই। আশেপাশের যারা আত্মীয় স্বজন এবং প্রতিবেশীরা রয়েছেন তাদের কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, তারা সেইভাবে বিষয়টি নিয়ে কোনো কথা বলতে চাইছেন না। তবে তাদের দাবি যে এই বাড়ি থেকে যে কার্তুজ উদ্ধার এবং বন্দুক উদ্ধার হয়েছে সেটি লাইসেন্সভুক্ত। আদতে পরিবারের দাবি সত্যি, নাকি এসটিএফের হাতে যে তদন্ত এসেছে, যেভাবে এই সরকারি নথির পিছনে একটি গোপন অবৈধতা কাজ করছিল এবং তার জেরে কার্তুজ এবং আগ্নেয়াস্ত্র অন্যত্র চলে যেত, সেই প্রমাণ কতটা যথাযথ তা পূর্ণাঙ্গ তদন্তের পরেই উঠে আসবে। সত্যজিৎ মণ্ডল, TV9 বাংলা, ক্যানিং। এটা মিথ্যে কথা না, আমাদের বাড়ি থেকে কোনো কিছুই পাওয়া যায়নি। পুলিশ এসে বাড়ি তল্লাশি করলো, আমাদের লাইসেন্স প্রাপ্ত বন্দুক আছে সেটা নিল, দেখলো বন্দুকের গুলি ছিল, সেই লাইসেন্স প্রাপ্ত। আব্দুল বাবু কি করতেন? উনি সব চাষবাস করেন, আমাদের ফিশারি আছে, জমি জায়গা আছে, গাড়ি টাড়ি আছে। ক্যানিং এর কার্তুজ কাণ্ডে চাঞ্চল্য ছড়িয়েছে, রাজনৈতিক চাপানুতর শুরু হয়েছে। পাশাপাশি বিজেপি নেতা সজল ঘোষ, সিপিএম নেতা সুজন চক্রবর্তী এবং ব্রজকিশোর গোস্বামী, তৃণমূল বিধায়ক শান্তিপুর, তারা কি বলছেন শুনুন। নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে কথা বললাম আমরা, এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ। সজল বাবু, খুব পরিষ্কার একটা বিষয় হচ্ছে অবৈধ অস্ত্র, সেখানে বৈধ কার্তুজ, অর্থাৎ বিষয়টাই যে বৈধ কার্তুজের কোটা, সেই কোটাতেই অবৈধভাবে কারবার চলছে, কি বলবেন? না, আমি কয়েকদিন আগে সম্ভবত আপনাদের চ্যানেলেও বলেছিলাম যে আর কয়েকদিন বাদে পাড়া স্টেশনারি দোকানেও বন্দুক গুলি বোমা পাওয়া যাবে। এই কথাটা যে কতটা এত তাড়াতাড়ি সত্যিতে প্রমাণিত হবে এটা কিন্তু আমরা বুঝতে পারি। এত তাড়াতাড়ি কথাটা সত্য প্রমাণিত হবে এটা কিন্তু একেবারে বোঝা যায়। এত তাড়াতাড়ি যে এই যে দোকান থেকে বন্দুক গুলি বোমা বেরিয়ে এরপর তো শহরটা পশ্চিম বাংলাদেশে তো বেশি সময় লাগবে না,
আগে তারা চোরা কারবারিরা বিভিন্ন বিদেশ থেকে এই জিনিসগুলো নিয়ে আসতো, বিভিন্ন হাত ঘুরে নিয়ে আসতো। এখন অবৈধ দোকান থেকে অবৈধ প্রক্রিয়ায় যেমন ভাবে রেশনের চাল চুরি করে নিয়ে গিয়ে বাজারে বিক্রি করে দিচ্ছে রেশন দোকানদার বা রেশনিরা বা রেশন দপ্তরের লোকেরা, ঠিক সেইভাবে বৈধ কার্তুজ বার করে নিয়ে তারা যে এইভাবে বিক্রি করছে বাজারে, খোলা বাজারে, এ তো মানে সকলের হাতেই পিস্তল গুলির বোমা চলে আসবে। এটা কেবলমাত্র জীবনতলা অথবা মিনাখার ব্যাপার নয়, যেখানে অবৈধ অস্ত্র অথবা বৈধ, আর এও তো একটা মজার ব্যাপার, অবৈধ অস্ত্র অথচ বৈধ কার্তুজ। একটা এমন চক্র কলকাতা শহরের মধ্যস্থলে ডালহাউসির পাশে বন্দুকের দোকান, গুলি বন্দুকের দোকান লিগ্যাল, সেখান থেকে সেই লিগ্যাল কার্তুজ নাকি ব্যবহার হচ্ছে, তার জন্য ইলিগালি মুঙ্গের থেকে বন্দুক তৈরি করে নিয়ে আসা হচ্ছে। এই গোটাটা মিলিয়ে একটা ব্যবসার চক্র। পশ্চিমবাংলায় তো শিল্প টিল্প নেই, পশ্চিমবাংলায় এখন শিল্প হচ্ছে তোলাবাজি, শিল্প হচ্ছে লুট, আর শিল্প হচ্ছে গুলি বন্দুক বোমা। না, আইন তো আইনের পথে চলবে নিশ্চিতভাবে। তাকে যখন গ্রেফতার করা হয়েছে নিশ্চিতভাবে বলতে হবে এটা একটা ভালো সাফল্য। কোনো অন্যায়কে আমরা প্রশ্রয় দিই না এবং আমরা চেষ্টা করব সব রকম ভাবে প্রশাসনকে সহযোগিতা করা। কুলতলিতে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার 2 দুষ্কৃতী। গোপন সূত্রে খবর পেয়ে কুলতলির দেউলবাড়ি এলাকায় হানা দেয় পুলিশ। ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া দুজনকে গ্রেপ্তার করলো চম্পটদার বাকিরা। ধৃত মহাদেব তাঁতি ও বাবুসোনা মোল্লা কুলতলির বাসিন্দা। ধৃতদের জেরা করে স্থানীয় একটি নির্মীয়মান বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। নির্মীয়মান বাড়ি থেকে উদ্ধার একটি আগ্নেয়াস্ত্র ও 2 রাউন্ড কার্তুজ।